এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের পঞ্চম পর্ব। এতিমখানার বাচ্চাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে খালা বাচ্চাগুলাকে দেখাশোনা করে তার সাথে কিছু কথা বলে মিমকে নিয়ে বাসা থেকে বাহিরে আসলাম। মিম আজকে আমার বাসায় থাকবে, মাঝে মাঝেই আমার বাসায় নিয়ে যাই। বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে যেতেই হঠাৎ করে আমার মাথাটা ঘুরে আসলো। এরপরে আমার আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা রুমে শুয়ে আছি। রুমটা আমার কাছে অপরিচিত মনে হলো। চারিপাশে তাকিয়ে বুঝলাম এটা হাসপাতালের রুম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বুঝতে পারলাম সকাল হয়েছে, আবার কিছু শহুরে পাখি যেমন কাক ইত্যাদি পাখি ডাকতেছে। আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখি দুজন আমার দুই হাত ধরে শুয়ে আছে। তারা দুজন হলো নেহা আর মিম। আমি একটু নড়ে উঠতেই নেহা জেগে গেল। আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, এই পাগলি বোন আমার, কাঁদছিস কেন? নেহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, ভাইয়া, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার কিছু হলে আমি কিভাবে থাকব, কি নিয়ে বাঁচব? আমি বললাম, আল্লাহর রহমতে আমার কিছুই হবে না বোন। আমাদের দুজনের কথায় আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ল। আমার মেয়েও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবাই, তুমি খেতো আছো? আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, হ্যাঁ আম্মু, আমার কাছে থাকলে আমি সবসময় ভালো থাকি। আমার মেয়ে আমাকে কপালে গালে চুমু খেতে খেতে বলল, বাবাই, তুমি যেন আমারে ছেড়ে দেও না। আমি তোমালে খালা ভাবব না। তোমার মতো খেও আমাকে থুলে খাওয়ায় না, খেও আমালে ঘুরতে নিয়ে যায় না। আমারে ছেলে দেও না বাবাই। আমি আর কি বলবো, নিজের কান্না আর ধরে রাখতে পারলাম না। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে অজস্র চুমু দিতে দিতে বললাম, আমি কখনো আমার আম্মুকে ছেড়ে যাব না। আমার আপু আমার হাত ধরে কান্না করতেছে, আর আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। এরা দুজন আমাকে এত ভালোবাসে, তা আজকের দিন না আসলে বুঝতে পারতাম না। তারা আমার রক্তের সম্পর্কের কেউ না, তারপরেও তারা আমাকে পাগলের মতো ভালোবাসে। অথচ যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তারাই আজ আমাকে ছুঁড়ে ফেলে দিল। হয়তোবা এটাই দুনিয়ায় টিকে থাকার একটা পরীক্ষা। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমার আপু আর মেয়ে কান্না বন্ধ করল। এখনো জড়িয়ে ধরে আছে। নেহাকে দেখে মনে হচ্ছে রাতে কিছু মুখে দেয়নি। তাই আমি আপুকে বললাম, আপু, তুই মনে হয় রাতে কিছু খাসনি, এখন ফ্রেশ হয়ে নে, আমি খাবার অর্ডার করতেছি। খাবার অর্ডার করলাম। আপু আর কিছু না বলে ফ্রেশ হতে গেল। আপু যেতেই ডাক্তার রুমে প্রবেশ করল। আমি আমার মেয়েকে বললাম, আম্মু, তুমি একটু উঠো, তোমার বাবাই উঠে বসবে, ডাক্তার এসেছে। আমার কথা শুনে আমার মেয়ে বুক থেকে উঠে পাশে বসল। আমি উঠে বসতেই আমার হাত শক্ত করে জড়িয়ে ধরল। ডাক্তার আমার কাছে এসে বলল, এখন কেমন বোধ করতেছেন স্যার? আমি বললাম, আলহামদুলিল্লাহ। আমার কি হয়েছিল? ডাক্তার বলল, স্যার, আপনি গত কয়েক সপ্তাহ ধরে রেগুলারভাবে চেক আপ করেননি, আর গতকাল মনে হয় আপনি কোনো বিষয়ে উত্তেজিত বা চিন্তিত হয়ে পড়েছিলেন, যার ফলে আপনার ব্রেইনে এক প্রকার চাপ পড়ে আর আপনি সেন্সলেস হয়ে পড়েন। আমি বললাম, আমি কি আজকে বাসা যেতে পারবো? ডাক্তার বলল, হ্যাঁ পারবেন, তবে সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে আর নিয়মিত চেক আপ করতে হবে। আমি বললাম, ঠিক আছে। নেহা ফ্রেশ হয়ে আসলো। ডাক্তারকে দেখে বলল, কেমন আছেন ডাক্তার? ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? নেহা বলল, আলহামদুলিল্লাহ। ভাইয়াকে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো? ডাক্তার বলল, হ্যাঁ পারবেন, তবে সতর্কভাবে চলতে হবে, যেন কোনোভাবে উত্তেজিত না হয়। নেহা বলল, ঠিক আছে। ডাক্তার চলে যাওয়ার পরে বয় এসে খাবার দিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আমার মেয়ে আর আপু একটা প্লেটে খাবার নিয়ে বসে আছে। বুঝতে পারলাম আমার কলিজা দুটা আমার হাতে খাওয়ার জন্য বসে আছে। আমি যাই ওদের কাছে বসতেই আমার মেয়ে এসে আমার কোলে উঠে বসল। আমি আর কথা না বাড়িয়ে দুজনকেই খাইয়ে দিলাম। নেহাও আমাকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে আমার মেয়ে বলল, বাবাই, আমিও তোমাকে খাইয়ে দিব। আমি বললাম, না আম্মু, তুমি আমাকে খাইয়ে দিতে পারবে না, তুমি এখন ছোট, আগে বড় হও। আম্মু বলল, না বাবাই, আমি পালবো, আন্নি তোমালে খাইয়ে দিচ্ছি, আমিও দিব। আমি বললাম,
আচ্ছা আম্মু দাও। এরপরে আমার মেয়ে আমাকে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে বিরিয়ানি আমার মুখে তুলে দিচ্ছে। খাওয়ানোর সময় তার ছোট্ট হাত দিয়ে আমার গালে আর নাকে খাবার লেগে যাচ্ছে। এটা দেখে আমার মেয়ে হাসি আর আটকে নাই। ফোকলা দাঁত দিনে খিলখিল করে হাসতেছে, আমার মেয়ের হাসি যে যেন মুক্তা ঝরতেছে। কে বলবে কিছু সময় আগে এদের জীবনে অন্ধকার বিরাজ করেছিল। এদের দুজনের এই হাসিকে আজীবন টিকিয়ে রাখার জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দিতে রাজি আছি। যাই হোক, অসীম আনন্দের মাধ্যমে খাওয়া দাওয়া শেষ করলাম। ওদের দুজনকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। নেহাকে বললাম, আপু তুই আজকে কলেজে যাস না, রাতে তোর ঘুম জাগা আছে, আর আমার মেয়েকে দেখে রাখিস। নেহা বলল, ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি ফিরো। আমি বললাম, আচ্ছা। কোথা থেকে আমার মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবাই তুমি কোথায় যাবে? আমি বললাম, কলেজে যাব আম্মু। আমার মেয়ে বলল, আচ্ছা যাও, আর আসার সময় আমার জন্য চকলেট আনবে। আমি বললাম, ঠিক আছে আম্মু, আর কোনো দুষ্টুমি করবে না। আমার মেয়ে বলল, আচ্ছা বাবাই। বলেই কপালে একটা চুমু দিয়ে আমার কোল থেকে নেমে গেল। কলেজে এসে ক্লাস করে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কিছু কাজ করে বাসায় আসলাম। শরীরটাও বেশ ভালো নেই। বাসায় এসে কলিং বেল বাজাতেই আমার মেয়ে এসে দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই আমার জন্য চকলেট এনেছো? পকেট থেকে চকলেট বের করে দিতে দিতে বললাম, আমার মেয়ে যদি আমাকে আনতে বলে আমি না নিয়ে এসে পারি? চকলেট নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার বেস্ট বাবাই। বলে কোল থেকে নেমে চিৎকার করে বলতে লাগলো, আন্নি আন্নি দেখো, আমার বাবাই আমার জন্য চকলেট নিয়ে এসেছে, তুমি নিবে? নেহা বলল, না আম্মু তুমি খাও। আমার মেয়ে বলল, না আন্নি তুমি একটা নাও, না হলে লাগ করব। নেহা বলল, ওরে বাবা, আমার মেয়েটা দেখছি রাগও করতে জানে, তোমাকে আর রাগ করতে হবে না, দাও একটা আমি নিচ্ছি। আমার মেয়ে বলল, এই তো সুন্দর আন্নি। আমি ওদের কাহিনী দেখতেছি আর হাসতেছি। সন্ধ্যায় এতিমখানায় যায় মিমকে রেখে কিছুক্ষণ থেকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম। পরের দিন দুজনে কলেজে গেলাম। ক্লাস করে বাহিরে এসে দেখি নেহাদের ক্লাসের একটা বাজে ছেলে নেহাকে বলতেছে যেগুলো আমি আর নাই বললাম। ওর কথা শুনে নেহা কাঁদছে, আর ছেলেমেয়েরা পাশে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আমি যে এখানে এসেছি তা ওরা কেউ জানে না। আমার সাথে আমার বন্ধুরা ছিল, তারা মারামারির জন্য এক্সপার্ট। আমি আর কোনো কথা না বলে ওই ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়লাম, সাথে আমার বন্ধুরাও। ওদের ইচ্ছে মতো পিটাইলাম। আর আপনারা হয়তো জানেন আমি আগে থেকে অন্যায় সহ্য করতে পারি না। আমার আজকের রূপ এর আগে এই কলেজে আর কেউ দেখেনি। একটু পরে পুলিশ আসলো, এর মধ্যেই কে যেন ফোন করেছে। পুলিশ আসতেই ওই ছেলেগুলোর একজন বলল, দেখুন স্যার আমাদের কিভাবে মেরেছে। পুলিশ অফিসার আমাকে দেখে বলল, আরে সাহিদ স্যার আপনি এখানে কেন? ব্যবসা এতিমখানা হাসপাতাল থাকার কারণে এলাকার সবাই না চিনলেও প্রভাবশালী আর ক্ষমতাশালীরা আমাকে চিনে। পুলিশ অফিসারও এদের ব্যতিক্রম নয়, কিন্তু আমি যে এই কলেজে পড়ি তা জানে না। আমি বললাম, আমি এই কলেজের ছাত্র। পুলিশ অফিসার বলল, আচ্ছা স্যার আমরা আসি, এদের ছেলেগুলোকে গাড়িতে উঠাও। সহকারী বলল, ওকে স্যার। পুলিশ অফিসার সবার মুখের দিকে তাকিয়ে দেখলো সবাই কিছুটা হতাশার মধ্যে আছে। তাই বললেন, তোমরা হয়তো বা ভাবতেছো আমি ইনাকে অ্যারেস্ট করলাম না কেন। শুনুন, ইনি হলেন সেই সাহিদ হাসান সাকিব যিনি অন্যায়ের প্রতিবাদ ছাড়া কাউকে মারে না। ইনি হলেন সেই সাকিবুল হাসান সাকিব যিনি কয়েক মাস আগে নিজের টাকায় গরিব পথশিশুদের জন্য এতিমখানা তৈরি করেছেন। আরও আছে তার অবদান, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুলিশের কথা শুনে সবাই অবাক। আমি বললাম, একটা কথা সবাই কান খুলে শুনে রেখো, আজ থেকে কেউ যদি কোনো মেয়েকে আর বিশেষ করে আমার বোনকে বাজে কথা বলে তার চোখ আমি তুলে নিব, সে যেই হোক, মনে থাকে যেন। এরপরে বন্ধুদের বিদায় দিয়ে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। দুপুর একসাথে লাঞ্চ করে অফিসে গেলাম। এমডি সাহেবের সাথে কিছু কথা বলে হিসাবটা নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে যেয়ে সবকিছু দেখে শুনে বাসায় আসলাম। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে গেল 3 দিন। আজকে কলেজে নতুন ম্যাম আসবে আর অনুষ্ঠান শুরু হবে দুপুর 12টায়। নেহাকে নিয়ে কলেজে গেলাম। যাওয়ার পরে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু ভালোভাবে দেখে নিলাম যাতে কোনো ধরনের সমস্যা না পড়তে হয়। অতঃপর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো সেই আনন্দদায়ক মুহূর্ত, মানে নতুন ম্যাম স্টেজে ওঠার সময়। আমি আর আমার বন্ধুরা স্টেজের সামনে চেয়ারে বসে থেকে বিভিন্ন দিকে লক্ষ্য রাখতেছি। হঠাৎ প্রিন্সিপাল স্যার বললেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সেই সময়ে উপনীত হয়েছি যেটার জন্য আমরা এই বিশাল আয়োজনের ব্যবস্থা করেছি। এখনই তোমাদের নতুন টিচার স্টেজে আসবেন, আর তাকে বরণ করে নেওয়ার জন্য আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি এই কলেজের ছাত্র সাকিবুল হাসান সাকিবকে। সাকিবুল হাসান সাকিব, তুমি কোথায় আছো? এই মুহূর্তে স্টেজে উপস্থিত হও। আমি আর দেরি না করে স্টেজে উঠে গেলাম। আমি নিচের দিকে তাকিয়ে ফুলের তোড়াটা ঠিক করতেছি। একটু পরে ছাত্রছাত্রীরা তালি দিতে লাগলো। বুঝলাম কেউ একজন স্টেজে উঠেছে, ভাবলাম ম্যাডাম হবে। প্রিন্সিপাল স্যার, এখন নতুন ম্যামকে বরণ করে নেওয়ার জন্য সাকিবুল হাসান সাকিবকে অনুরোধ জানাচ্ছি। আমি ফুলের তোড়া হাতে নিয়ে মাথা তুলে দাঁড়াতেই আমি ফুলের তোড়া হাতে নিয়ে পিছনে ফিরে নতুন ম্যামের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। গায়ের লোমগুলি খাড়া হয়ে গেল। এ আমি কাকে দেখছি? এটা কি করে সম্ভব? ম্যাম আর কেউ নয়, ম্যাম হলো আমার এক্স গার্লফ্রেন্ড সামিয়া।
সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিয়াও হয়তো ভাবতেছে যে আমি এখানে কেন। প্রিন্সিপাল স্যার বলল, সাকিবুল হাসান সাকিবকে আমি আবারও অনুরোধ করতেছি নতুন টিচারকে বরণ করে নেওয়ার জন্য। প্রিন্সিপাল স্যারের কথায় আমার ধ্যান ভাঙল। আমি কাপা কাপা হাতে সামিয়াকে ভুলের তোড়া দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়েছি স্টেজে থেকে নেমে আসলাম। আমাকে এভাবে নেমে আসতে দেখে উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীরা কিছুটা অবাক হয়ে গেল। আমি স্টেজ থেকে নেমে এসে ক্যাম্পাসের বকুল গাছের নিচে বসে পড়লাম। এখানে কেউ নেই এখন, তেমন নিরিবিলি পরিবেশ নয়। একটু দূরেই সাউন্ড বক্সে বাজতেছে, আর এই সাউন্ড বক্সের মাধ্যমে ভেসে আসতেছে সামিয়া নামের অবিশ্বাসীর কথা। সামিয়ার লেকচার দেওয়ার পরে প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ লেকচার দিলেন, তারপর অনুষ্ঠান শেষ করে দিলেন। আমি বসে থেকে ভাবতেছি যে সামিয়া এখানে কেন? সামিয়া কি আমাদের ইংলিশ ম্যাম? আর সে এখানেই বা কেন জয়েন করলো? সেই স্বার্থকর শহরেই তো ভালো ভালো কলেজ ছিল। না, আর ভাবতে পারছি না। মাথাটা ব্যথা করতে শুরু করলো। হঠাৎ করে কে যেন আমার কাঁধে হাত রাখল। পিছনে ফিরে দেখি ইকবাল আমার কাঁধে হাত রেখে আছে। সাকিব আর রিয়াদ ইকবালের পাশে দাঁড়িয়ে আছে। ইকবাল আমাকে বলল, সাকিব, তো কি হয়েছে? এখানে একাই বসে আছিস কেন? আমি বললাম, না রে দোস্ত, তেমন কিছু হয়নি, মাথাটা একটু ব্যথা করতেছে। সত্যটা বলা যাবে না এদের। রিয়াদ বলল, আচ্ছা চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি বললাম, আমি ঠিক আছি। রিয়াদ বলল, সাকিব, তোকে প্রিন্সিপাল স্যার দেখা করতে বলেছেন। আমি বললাম, যাচ্ছি, আমার সাথে তোরাও চল। সাকিব বলল, চল। ওদের সাথে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। দরজায় যায় বললাম, মে আই কাম ইন স্যার? প্রিন্সিপাল স্যার বলল, এসো। আমি রুমের ভেতরে ঢুকে গেলাম। স্যারের সামনে দাঁড়িয়ে আছি। প্রিন্সিপাল স্যার বলল, কি ব্যাপার সাকিব, তুমি তখন স্টেজে থেকে নেমে গেলে, আর আসলে না কেন? আমি বললাম, স্যার, তখন আমার মাথার ব্যথা শুরু হয়েছিল, আর আপনি তো জানেন আমার মাথায় প্রবলেম আছে। প্রিন্সিপাল স্যার বলল, ঠিক আছে, তবে তুমি আমাকে বললেই ডাক্তারকে বলতাম। আমি বললাম, সমস্যা নেই স্যার। আর কোনো কাজ আছে কি? প্রিন্সিপাল স্যার বলল, না নেই, তুমি বাসায় যাও, আর কালকে একটু তাড়াতাড়ি কলেজে এসো। আমি বললাম, আচ্ছা স্যার। স্যারের রুম থেকে বের হয়ে বন্ধুদের বিদায় দিয়ে নেহার কাছে গেলাম। নেহার কাছে যেতেই দেখি নেহার ওর কিছু বান্ধবী বসে থেকে আড্ডা দিচ্ছে। আমি নেহাকে বললাম, আপু, বাসায় যাবি না এখন? নেহা বলল, হ্যাঁ ভাইয়া, চল। তারপরে ওকে নিয়ে ক্যান্টিনে যেয়ে কিছু খাইয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করলাম, জুহারর নামাজ পড়ে দুই ভাই বোন একসাথে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহার ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পরে লগ আউট করে রেখে দিলাম। সন্ধ্যায় এতিমখানায় গেলাম। সেখানে আমার মেয়েকে নিয়ে কিছু সময় আড্ডা দিলাম। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে আসতে যাব, ঠিক তখনই মেয়ে বি হাতে আমার ডান হাত জড়িয়ে ধরে বলল, বাবাই, আমি তোমার কাছে থাকব, তুমি দেও না? আমি বললাম, আম্মু, আমি তোমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেই, আর তুমি ঘুমিয়ে যাও। আমার মেয়ে বলল, না, তুমিও আমার সাথে ঘুমাবে, বলেই কান্না করতে লাগল। আমি আমার মেয়ের কান্না সহ্য না করতে পেরে ওকে নিয়ে আমার বাসায় আসলাম। আর আমি এই এতিমখানায় ঘুমাতে পারবো না। এটার বেশ কয়েকটা কারণ আছে। আরেকটা কথা, আমি যদি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসি তাহলে সকালে উঠে কান্না করে দিবে, কারণ সকালে দেখবে যে আমি ওর পাশে নেই। আর আমার মেয়ের এই বয়সে আল্লাহর রহমতে ব্রেন শক্তিটা বেশি। আসলে বাস্তবে আমি জানি না এই বয়সের ছেলে মেয়েগুলো এত বুদ্ধিমান কিনা। মিমকে নিয়ে এতিমখানা থেকে বের হয়ে বাইকের কাছে আসলাম। আজকে নেহা আসেনি আমার সাথে, ওর নাকি শরীর খারাপ, তাই আমিও নিয়ে আনিনি। যাই হোক, আমি বাইকে উঠে আমার মেয়েকে আমার সামনে বসিয়ে নিলাম। ছোট বাচ্চা পিছনে বসিয়ে রাখাটা উচিত নয়। এরপরে মেয়ের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল। মিম নেহাকে দেখে আমার কোল থেকে নেমে ওর আন্নিকে জড়িয়ে ধরে বলল, আন্নি, আজকে আমি তোমাদের কাছে থাকব। নেহা বলল, ঠিক আছে আম্মু, এসো। এরপরে সবাই একসাথে, মানে নেহা, মিম আর আমি একসাথে ডিনার করতে বসলাম। মিম আগেই খেয়েছে, তারপরে নাকি আমার সাথে খাবে। আমার মেয়ে তো খাবে না আমার সাথে, শুধু দুষ্টামি করবে। খাওয়া দাওয়া শেষ করে নেহা ওর রুমে ঘুমাতে গেল, আর আমি আমার মেয়েকে নিয়ে আমার রুমে ঘুমাতে আসলাম। রুমে এসে আমি শুয়ে পড়তে আমার মেয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল।
আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বিভিন্ন গল্প শোনাচ্ছি, আর সে আমার গল্প শুনে ফোকলা দাঁড় দিয়ে হাসতেছে। একটু পরে দেখি আমার মেয়ে আর হাসতেছে না, নড়াচড়া করতেছে না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি মেয়ে আমার পরম সুখে ঘুমাচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এর মাঝে এক অজানা সুখ মনের গহীন অনুভব করলাম। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল সামিয়ার কথা মনে পড়তেই। আমি তো এখানে একাই ভালো আছি, কেন তুমি আবার সেই পুরনো ক্ষতটাকে জাগিয়ে দিচ্ছ? আমি তো আর চাই না তোমাদের মতো অবিশ্বাসীদের কাছে ফিরে যেতে। আমি তো এখানে একটা বোন আর একটা টুকটুকে মেয়ে পেয়েছি। তোমাদেরকে আর আমি চাই না। মা বাবার কথাটা ভাবতেই বালিশটা ভিজে গেল। ঘুমিয়ে পড়লাম। সকালে আমার মেয়ের ডাকে ঘুম থেকে উঠলাম। মিম বলল, বাবাই ও তো সতাল হয়েছে। আমি বললাম, আম্মু উঠিতেছি। উঠে ফ্রেশ হয়ে 2-3 জন নাস্তা করলাম। নাস্তা করার সময় নেহা বলল, ভাইয়া আজকে আমার আম্মুটাকে কলেজে নিয়ে চলো। আমি বললাম, আম্মু তুমি আমার কলেজে যাবে? মিম বলল, যাব, তবে আমাকে চকলেট কিনে দিতে হবে। নেহা বলল, আচ্ছা আম্মু চলো। এরপর আমার মেয়েকে ভালো কাপড় পরিয়ে দিলাম। হাজার হলে আমার প্রিন্সেস বলে কথা। যাই হোক, আমার মেয়ে আর বোনকে নিয়ে কলেজে গেলাম। কলেজে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে বললাম। আমি বাইক পার্ক করে ওদের কাছে গেলাম। এরপর ওদের নিয়ে ক্যান্টিনে গেলাম। আমার বন্ধুরা এখনও আসেনি। আমরা একটা টেবিলে বসলাম। আমি আর নেহা দুজনে দুই পাশে, আর আমার প্রিন্সেস মাঝখানে। অপরিচিত কেউ দেখলে আমাদেরকে একটা ফ্যামিলি ভাববে। অনেক সময় ধরে আমরা 3জন বসে থেকে খাওয়া দাওয়ার আড্ডা দিতে লাগলাম। উঠে আসতে যাব তখন আমার মেয়েকে বললাম, মামুনি আর কিছু খাবে? আমার মেয়ে বলল, আইসক্রিম খাবো। আমি ওয়েটারকে বলে আইসক্রিম আনাই। আইসক্রিম এনে আমার মেয়েকে দিলাম। সে পরম আনন্দে খাচ্ছে। আমি আর নেহা ওর খাওয়া দেখে হাসতেছি, কারণ আমার মেয়ের গাল ও নাক মেখে গেছে আইসক্রিমে। আমার মেয়ে আমাকে বলল, বাবাই তুমি আমার আইসক্রিম খাবে? আমি বললাম, না আম্মু তুমি খাও। আমার মেয়ে বলল, আচ্ছা বাবাই। আমরা 3জন এমন টেবিলে বসে আছি যেখানে কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে গেটের সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা অনায়াসে আমাদের দেখতে পাবে। আমি আমার মেয়েকে বললাম, মামুনি আর কিছু খাবে? আমার মেয়ে বলল, না বাবাই আর খাবো না। বাহ, ভালোই তো সংসার শুরু করেছে। হঠাৎ করে কথাটা পিছন থেকে কে যেন বলল। পিছনে ফিরে দেখতো তো আমার হাত পা অবশ হয়ে গেল, কারণ পিছন থেকে সামিয়াই কথা বলল। হাঁটতে হাঁটতে আমাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। সামিয়াকে দেখে নেহা সালাম দিল, কিন্তু সামিয়া সালামের জবাব দিল না। সামিয়া আবার বলতে শুরু করলো, তাহলে বিয়েও করে ফেলেছ? মেয়েও একটা হয়েছে, খুব কিউট তো। আর এটা? নেহাকে উদ্দেশ্য করে বলল, তোমার বউ? বেশ ভালোই মানাচ্ছে দুজনকে। কবে বিয়ে করলে? সামিয়ার কথা শুনে নেহার আমি অবাক হলাম। সামিয়ার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে সে খুব কষ্টে কথাগুলো বলল। তাহলে কি সামিয়া আমাকে ভালোবাসে? না না, এ হতে পারে না। আমি চুপ করে এসব ভাবতেছি। আবার নেহা বলল, কি হলো বললে না যে? কবে বিয়ে করেছ? নেহা এবার বলল, ম্যাম আপনার কোথায় ভুল হচ্ছে? সামিয়া বলল, আমার আবার কোথায় ভুল? তোমাদের পারিবারিক কথা জিজ্ঞেস করে? নেহা বলল, না ম্যাম, আপনি যা ভাবছেন তা নয়। উনি আমার হাজবেন্ড নয়, উনি আমার ভাইয়া। রাস্তা থেকে তুলে এনে বোনের মর্যাদা দিয়েছে। সামিয়া নেহার কথা শুনে আকাশ থেকে পড়ল। তারপরও নিজেকে স্বাভাবিক রেখে বলল, তাহলে এই বাচ্চাটা কে? নেহা বলল, ভাইয়ার একটি এতিমখানা আছে, আর সেখানে প্রায় 2 বছর আগে একটা মহিলাই বাচ্চাটাকে ভাইয়ার কাছে দিয়ে যায়। আর আমি আর নেহাকে বলতে না দিয়ে বললাম, আহ নেহা চুপ কর, আর কাউকে যেন বলিস না। মিম আমার মেয়ে নয়, মিম আমার মেয়ে, বুঝলি? রেগে বললাম, তুই আর কিছু বলবি না। নেহা বলল, আচ্ছা ভাইয়া। আমি বললাম, চল। আম্মু তুমি আন্নির সাথে যাবে নাকি আমার সাথে? মিম বলল, বাবাই আমি তোমার সাথে যাব। আমি বললাম, চলো আম্মু। এরপরে নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে গেলাম। ওদের কাছে যেতে ইকবাল মিমকে কোলে নিয়ে আদর করতে লাগলো। মিম বলল, কেমন আছেন আঙ্কেল? ইকবাল বলল, আমি ভালো আছি। আমার ভাতিজি কেমন আছে? মিম বলল, বাবাই ভাতিজি কি? আমি বললাম, তুমি আমার মেয়ে আর তোমার আঙ্কেলের কাছে ভাতিজি, বুঝেছ আম্মু? মিম বলল, বাবাই। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম।
ক্লাসের সবাই মিমকে চেনে। মিম বলতে ওরা পাগল। যাই হোক, প্রথম ক্লাস করলাম। দ্বিতীয় ক্লাসে নাকি ইংলিশ হবে। একটু পরে প্রিন্সিপাল স্যারের সাথে সামিয়া ক্লাসে ঢুকলো। সরি, এখন তো আর সামিয়া বলা যাবে না, এখন ম্যাম বলতে হবে। ক্লাসে ঢুকেই স্যার পরিচয় করিয়ে দিলেন। এরপর সামিয়াও কিছু বলল। তবে আমি একটা বিষয় অবাক হলাম, আর তা হলো সামিয়া নাম বলার সময় বলল আমার নাম মিস সামিয়া, তার মানে সিঙ্গেল। সে সিঙ্গেল হোক আর মিঙ্গেল হোক তা আমার দেখার বিষয় নয়। এরপর সামিয়া মানে ম্যাম আমাকে যেই প্রশ্ন করলো তা শুনে আমি সহ ক্লাসের প্রিন্সিপাল স্যার নতুন ম্যামকে সঙ্গে নিয়ে ক্লাসে আসলেন। এরপরে প্রিন্সিপাল স্যার কিছু নীতি কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার সময় বললেন, মিস সামিয়া, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আপনি সাকিবুল হাসান সাকিবকে বলবেন। সাকিবুল হাসান সাকিব হলো এই ক্লাসের ফার্স্ট বয়। ম্যাম বলল, ওকে স্যার। প্রিন্সিপাল স্যারের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার কথা কেন তাকে বলতে হবে? আমি ছাড়া কি আর কেউ নেই? তবে এটা যদি অন্য কোনো টিচারের জন্য বলতেন তাহলে আমার মনে আনন্দ জাগত, কিন্তু সামিয়ার জন্য আনন্দটা বেদনায় পরিণত হয়েছে। কেননা আমি আর চাই না ওর মতো অবিশ্বাসীর মায়ায় নিজেকে জড়াতে। যাই হোক, এইবার ইংলিশ ম্যাম তার পরিচয় দিতে লাগলেন। নিজের পরিচয় দেওয়ার পর তিনি সকল ছাত্রছাত্রীদের পরিচয় নিচ্ছেন। এবার আমার পালা। আমি সামনের বেঞ্চে বসেছিলাম, আর ম্যাম পিছনের বেঞ্চ থেকে পরিচয় নিয়ে শুরু করেছেন। ম্যাম আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই ছেলে, তোমার নাম কি? আমি কিছুটা অবাক হলাম। আমার নাম জানার পরেও জিজ্ঞাসা করতেছে, হয়তোবা ভুলে গেছে আমার মতো চরিত্রহীনের কথা। এসব ভাবতেছি, তখন আবার বলল, কি হলো, নাম বলো। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, সাহিদ হাসান সাহি। তবে কেউ চরিত্রহীন উপাধিও দিয়েছিল। আমার এই কথা শুনে ম্যাম কিছুটা অনুশোচনা বোধ করল। ম্যাম বলল, তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যামের প্রশ্ন শুনে আমি সহ ক্লাসের সকল ছাত্রছাত্রী অবাক হয়ে গেলাম। ম্যাম বলে কি? আমি বললাম, ছিল, কিন্তু এখন নেই। ম্যাম বলল, নাই কেন? আমি বললাম, হা, জানতে চাচ্ছেন নাই কেন? তাহলে শুনুন। একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম, সে ছিল একজন অবিশ্বাসী। ম্যাম বলল, কি? আমি অবিশ্বাসী? একদম রেগে। ম্যামের এমন আচরণ দেখে ছাত্রছাত্রীরা কিছুটা আশ্চর্য হয়ে গেল। ইকবাল আমার পাশেই বসেছিল। ইকবাল বলল, ম্যাম, আপনি রেগে যাচ্ছেন কেন? ম্যাম কিছুটা অপমান বোধ করল। আমি আবার বলতে শুরু করলাম, কারণ আজকে আমি সামিয়াকে বলতে চাই তার প্রতি আমার জমানো অভিমানের কথাগুলো। আমি বললাম, বলতে গেলে সেই ছিল আমার বর্তমান, সেই ছিল আমার ভবিষ্যৎ। তাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাইনি। সে আমাকে ভালোবাসত কিনা জানি না, তবে আমার প্রতি তার বিশ্বাসটা ছিল খুবই ক্ষুদ্র পরিমাণে, যেটা দ্বারা আমার জন্য তার ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে পারেনি। কোনো এক অপবাদে সে আমাকে চরিত্রহীন উপাধি দেয়। সেই থেকে আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করিনি, যদি এই মেয়েরও আমাকে সেই অবিশ্বাসী প্রতারকের মতো চরিত্রহীন উপাধি দেয়। এক নিঃশ্বাসে নিচের দিকে তাকিয়ে বলে দিলাম, ম্যাম, আমি বসতে পারি কি? ম্যাম বলল, বসো, নরম সুরে। ম্যাম তার চেয়ারে যায় বসতেই আমার মেয়ে বলল, বাবাই, এটা সামিয়াকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, তোমারতে হয়। আমার মেয়ের কথা শুনে তো আমি বোকা বনে গেলাম। কি বলবো আমার মেয়েকে? এসব ভাবতেই রিয়াদ বলল, মামনি, এটা তোমার বাবাইয়ের ম্যাম হয়। যাক বাঁচলাম। শালা রিয়াদ, তুই তো আর জানিস না ভাই, এটা আমার সেই এক্স গার্লফ্রেন্ড। যাই হোক, সামিয়ার ক্লাসটা কোনো মতে শেষ করলাম। ক্লাসের সময় বারবার সামিয়া আমার দিকে তাকাচ্ছিল, আর আমি আর চোখে তা দেখতেছি। ক্লাস শেষ করে মিমকে নিয়ে নেহার ক্লাসে গেলাম। যাই দেখি স্যার ক্লাস নিচ্ছেন। আমি আমার মেয়েকে নিয়ে ক্লাসের বাহিরে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে নেহা বের হয়ে আসলো। নেহা আমার মেয়েকে কোলে নিল। এরপরে আমরা 3 জন ক্যান্টিনে গেলাম। সেখানে কিছু খাওয়ার পরে বাসায় আসলাম। তবে সামিয়ার সাথে আর দেখা হয়নি। বাসায় এসে আমার মেয়েকে গোসল করে দিয়ে আমিও গোসল করলাম। এরপরে নামাজ পড়লাম। নামাজ পড়ার সময় আমার মেয়েও আমার পাশে এসে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে 3 জন মিলে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করার পরে দুপুরে ঘুমিয়ে গেলাম। এইভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিনে প্রতিদিন ক্লাসে সামিয়া আমার দিকে তাকিয়ে থাকতো। আর এই সন্ধ্যায় এতিমখানায় গেলাম। সেখানে একটা নতুন মহিলাকে বাচ্চাদের দেখাশোনা করার জন্য রেখেছি। তার সঙ্গে কিছু কথা বলে আমার মেয়েকে নিয়ে আমার বাসায় আসলাম। এখন থেকে আমার বাসায় মিমকে রাখব।
আর আমার আর নেহার কলেজ টাইমে এতিমখানায় রেখে আসব। বাসায় তো আর ছোট বাচ্চাকে একাই রেখে যাওয়া যাচ্ছে না। তাছাড়া সেখানে কিছু সময় ছেলেমেয়েদের সাথে থাকলে একাকিত্বটা আর থাকবে না। আর আমার মেয়েকে আমার বাসায় নিয়ে আসার কারণ হলো কয়েকদিন আগে এতিমখানার খালাটা মারা গেছে। আসলে তার লিভার ক্যান্সার ছিল, যেটা মৃত্যুর 2 দিন আগে ধরা পড়েছে। তিনি ছিলেন খুব নরম এবং মিশুক মানুষ। তার কোনো সন্তান না থাকায় সে এতিমখানার ছেলেমেয়েদের নিজের সন্তানের মতোই দেখতেন। আর আমার মেয়েই ছিল এতিমখানার বয়সের দিক থেকে সবচেয়ে ছোট। এখন এই মহিলা অর্থাৎ বর্তমানের যদি আগের মহিলার তুলনায় বিপরীত হয় তাহলে মুশকিল। আর এই জন্য আমার মেয়েকে আমার বাসায় নিয়ে আসলাম। অপরদিকে সামিয়া ভাবতেছে, আসলেই কি সাহিদ রিপার সাথে এইরকম কাজ করতে চেয়েছিল? আর সাহিদ এখানে কেন? না, এটার রহস্য আমাকে বের করতে হবে। এটা জানার জন্য আমার নেহাকে জিজ্ঞাসা করার প্রয়োজন। কালকে কলেজে যাই জিজ্ঞেস করব। আমি, নেহা আর আমার মেয়ে একসাথে ডিনার করে রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে কলেজের জন্য বের হলাম। মিমকে সাথে নিয়ে ওকে এতিমখানায় বাচ্চাদের কাছে রেখে এসে নেহা আর আমি কলেজে গেলাম। কলেজে পৌঁছে নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সামিয়া নেহাকে খুঁজতে খুঁজতে হয়রান। হঠাৎ দেখে নেহা আসতেছে। এই তো নেহা এসেছে। সামিয়া বলল, নেহা, তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। নেহা বলল, জি ম্যাম, বলুন। সামিয়া বলল, নেহা, তোমার ভাইয়ের সম্পর্কে আমাকে কিছু বলবে? নেহা বলল, আমার ভাইয়ের সম্পর্কে? অবাক হয়ে, কি জানতে চাইছেন আপনি? সামিয়া বলল, এখানে নয়, তুমি আমার অফিস রুমে এসো। নেহা বলল, আচ্ছা ম্যাম, চলুন। সামিয়ার অফিস রুমে যায়। সামিয়া বলল, আচ্ছা নেহা, আমার জানা মতে তোমার ভাইয়ের কোনো বোন নেই, তাহলে? সামিয়াকে আর বলতে না দিয়ে, নেহা, আপনি জানতে চাইছেন আমি তাহলে কোথায় থেকে আসলাম? আপনি ঠিকই ভেবেছেন। আমার ভাইয়া আমাকে একটা হাসপাতাল থেকে নিয়ে এসে বোনের মর্যাদা দিয়েছে। সামিয়া বলল, ও, তোমার ভাইয়ের মা বাবাকে? যদিও জানে। নেহা বলল, আমার ভাইয়ার বাবা হলেন এই দেশের টপ ব্যবসায়ী, আর তার একটি হাসপাতালও আছে। আজ থেকে প্রায় 1.5 বছর আগে ভাইয়ার বাবা মৃত্যুবরণ করে, আর সেই সময় থেকে ভাইয়া এসব দেখাশোনা করে। সামিয়া বলল, তুমি কবে থেকে তোমার ভাইয়ের সাথে আছো? নেহা বলল, 1 বছরের বেশি থেকে। কিন্তু ম্যাম, আপনি এসব কেন জানতে চাইছেন? সামিয়া বলল, না, তেমন কিছু নয়। মুচকি হেসে নেহা বলল, কি ব্যাপার ম্যাম, সামথিং সামথিং নাকি? হেসে হেসে সামিয়া বলল, বেশি পেকেছ, মাথা নিচু করে। নেহা বলল, আপনার যদি সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। আর জানেন কি ম্যাম, আমার ভাইয়া খুব ভালো। এই রকম একটা ভাই পেয়ে আমি খুশি। কোনোদিন কোনো মেয়ের সাথে বাজে বিহেভ করেনি। আপনি যদি আমার ভাইয়াকে জীবনসঙ্গী হিসেবে পান তাহলে আপনি খুব লাকি হবেন। এক নিঃশ্বাসে নিচের দিকে তাকিয়ে বলে দিল। সামিয়া বলল, আমার তো মনে বলে তোমার ভাইয়া খারাপ নয়। তারপরে সেদিন কেন যে এমন ব্যবহার করতে গিয়েছিলাম, বিড়বিড় করে। নেহা বলল, ম্যাম, কিছু বললেন? সামিয়া বলল, না, তুমি যাও, সাহায্য লাগলে বলবো। আর তোমার ফোন নাম্বার দাও। নেহা বলল, আচ্ছা ম্যাম। ফোন নাম্বার তুলুন, 0172976 আসি তাহলে ম্যাম। সামিয়া বলল, আচ্ছা যাও। নেহা সামিয়ার রুম থেকে যাওয়ার পরে সামিয়া হাতে কলম ঘুরাচ্ছে আর ভাবতেছে, নেহার কাছে তো আমি কিছু জানতে পারলাম, তবে সাহিদের বাবাকে কিভাবে আসলো এখানে এটা জানতে হবে। আর এটা জানার জন্য এমন কারো কাছে যাইতে হবে যে সাহিদের ব্যাপারে সব কিছু জানে। কে হতে পারে এটা? কে হতে পারে? ও, প্রিন্সিপাল স্যার বলতে পারবে, কারণ শুনেছিলাম সাহিদ এই কলেজে 3 বছর আগে ভর্তি হয়েছে। তার মানে আমার আর সামিয়ার মাঝে ভুল বোঝাবুঝির পর থেকেই এখানে আছে। সামিয়া আর দেরি না করে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। সামিয়া বলল, মে আই কাম ইন স্যার? স্যার বলল, ইয়েস, আসো মিস সামিয়া। সামিয়া বলল, স্যার, আপনার সাথে জরুরি কথা ছিল। স্যার বলল, বলো। সামিয়া বলল, স্যার, সাহিদ কবে থেকে এখানে লেখাপড়া করতেছে আর ওর বাবাকে? স্যার বলল, কেন? তা জেনে তুমি কি করবে? সামিয়া বলল, আমার খুব প্রয়োজন, বলুন স্যার। স্যার বলল, তাহলে শোনো। সব বললেন। সামিয়া বলল, ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। স্যার বলল, ঠিক আছে, যাও। সামিয়া নিজের রুমে এসে ভাবতে লাগলো, সব ক্লিয়ার। এখন শুধু আমাকে জানতে হবে সাহিদ কি সত্যি রিপার সাথে? না, আমার মনে বলে সাকিব এরকম কিছু করেনি। এটা জানতে হলে আমাকে আবার রাজশাহী যেতে হবে সাকিবের বাবা মায়ের কাছে। এর জন্য 2 দিন আমাকে কলেজ ছুটি নিতে হবে, যে করেই হোক। আর দেরি করলে চলবে না। আপনাদের হয়তো আগে বলা হয়নি যে রাজশাহী আমার আর সামিয়ার বাসা। সামিয়া আর দেরি না করে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। সামিয়া বলল, স্যার, আমার 2 দিন ছুটি প্রয়োজন। স্যার বলল, কেন? সামিয়া বলল, স্যার, রাজশাহী যাব। স্যার বলল, কিন্তু তোমার তো এখনো 1 মাস হয়নি। সামিয়া বলল, প্লিজ স্যার। স্যার বলল, ওকে, তবে 2 দিনের বেশি নয়। সামিয়া বলল,
ধন্যবাদ স্যার। এরপরে সামিয়া তার অফিস রুমে এসে বাসায় ফোন করে বলল যে সে আজকে বাসায় যাবে। আমি ক্লাস শেষ করে নেহাকে নিয়ে ক্যান্টিনে গেলাম। নেহাকে নিজ হাতে দিয়ে ফুচকা খাইয়ে দিচ্ছি, আর অন্যদিকে সামিয়া এটা দেখে রাগে ফসতেছে আর মনে মনে বলতেছে, কই, আমাকে তো একদিনও তুলে খাওয়ায়নি, আর আজকে বোনকে পেয়ে দোয়া করি তুই বউ যেন না হয়। ছি ছি, এটা কি বললাম আমি? ওর যদি বউ না হয় তাহলে আমার কি হবে? করলো আমি পাগল হয়ে গেলাম। আমি নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম, সেখানে যাই মিমকে নিয়ে বাসায় আসলাম, লাঞ্চ করে অফিসে গেলাম, সেখান থেকে হাসপাতালে গেলাম, সবকিছু দেখাশোনা করে বাসায় ফিরলাম। নিত্যদিনের ন্যায় পরের দিন আবার কলেজে গেলাম। আজকে সামিয়াকে দেখলাম না। প্রিন্সিপাল স্যার এসে বলল ম্যাম নাকি 2 দিন ছুটি নিয়েছে, এই 2 দিন অন্য স্যার ক্লাস নেবেন। ওহ বাবা, বাঁচলাম এই 2 দিন। এদিকে সামিয়া বাসায় পৌঁছে আর দেরি না করে শাহিদের বাসায় গেল। শাহিদের বাসায় যে যা শুনলো তা শুনে তো